সেনাবাহিনী সহ বিশেষায়িত বাহিনীকে তাদের নিজস্ব আইনে বিচার করতে হয়, প্রচলিত এমন ধারণা সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক আইনে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই। জানান, শৃঙ্খলা বাহিনীগুলোর সদস্যদের মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে গুমের মামলায় পরোয়ানাভুক্ত সামরিক কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করা উচিত বলেও মনে করেন তাজুল ইসলাম। ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই বিগত সরকারের বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভয়াশ্রম হিসেবে টিএফআই সেল এবং আয়নাঘরের চাঞ্চল্যকর নির্যাতন ও গুমের খবরে সমালোচনার ঝড় ওঠে দেশে বিদেশে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিরা অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর সেই ভুক্তভোগীদের মাঝে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওইসব অভিযোগের তদন্ত শেষে শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি করা হয় ১০ অবসরপ্রাপ্ত এবং ১৪ কর্মরত সামরিক কর্মকর্তাকে। সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সামরিক কর্মকর্তাদের বিচারের সূত্র ধরেই আলোচনায় আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩, যেখানে শৃঙ্খলা বাহিনী হিসেবে রয়েছে সেনা, বিমান এবং নৌবাহিনীর নাম এসেছে র্যাব, বিজিবি, পুলিশ সহ রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার ও অপরাধের ব্যাখ্যায় বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের ওইসব বাহিনীর সদস্য ও গোষ্ঠীদের বিচারে যথাযথ ফোরাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুতরাং এটা বলার সুযোগ নেই যে আর্মি আইনে, সেনা আইনে অপরাধীদেরকে বিচার করা যাবে। সেনা আইনে অপহরণ, অ্যাবডাকশন, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মার্ডার, এগুলো বিচারের কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, ট্রাইব্যুনাল আইনটি সংবিধান দ্বারা সুরক্ষিত। এ বিষয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলেও জানান তাজুল ইসলাম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচার করার জন্য। সুতরাং এই বিচার করতে হলে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টেই করতে হবে। স্পেশালি তাই সেই উদ্দেশ্যে আইনটা তৈরি করা, এবং এই আইনটি আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড। আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে পরোয়ানাভুক্ত সামরিক কর্মকর্তাদের করণীয় কি, সে সম্পর্কেও কথা বলেন তিনি। আসামিরাও যদি মনে করেন যে তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, তারা নিজেরাও এসে আদালতে আত্মসমর্পণ করতে পারেন এবং তারা বিচারের মুখোমুখি হয়ে তারা চ্যালেঞ্জ করুন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানে তারা সম্পৃক্ত না, তারা ইনোসেন্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠা যখন লক্ষ্য, তখন কোনো অপরাধীকেই বিচারের বাইরে রাখার সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং মনে রাখতে হবে, কোনো ব্যক্তি যিনি যত বড় পদেই অধিষ্ঠিত থাকুন না কেন, যদি কোনো অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায়, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অথবা একজন রাষ্ট্র। বিস্তারিত জানাতে সরাসরি বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে সামরিক আইনে গুমের মতো অপরাধের বিচারের সুযোগ নেই, চিফ প্রসিকিউটর বলেছেন। বিষয়টা নিয়ে একটু আপনার ব্যাখ্যা, আপনি তো ইন্টারভিউ করেছেন, একটু সার্বিকভাবে জানতে চাই আপনার মতামত। রেদওয়ান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে সুনির্দিষ্টভাবে ডিসিপ্লিনারি ফোর্স হিসেবে কিন্তু আসলে বলা আছে সেনা, বিমান এবং নৌবাহিনীর কথা। পাশাপাশি অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সবগুলো বাহিনীর নামই কিন্তু আসলে সেই ডেফিনেশনের মধ্যে রয়েছে। এর পাশাপাশি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আমরা অ্যাডপ্ট করেছি কোথা থেকে, সেই বিষয়টাও কিন্তু আসলে এই আলোচনায় আসা উচিত। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজিদের যে হোলোকাস্ট, তার বিচারের জন্য যে নুরেমবার্গ ট্রায়াল গঠন করা হয় এবং পরবর্তীতে রোমের স্ট্যাটুট, রুয়ান্ডা ট্রায়াল, এই সব কিছুর যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট দিয়ে তা রেটিফাই করে নিয়ে তাদের মধ্যে আত্মস্থ করে নেয়। অতএব যার কারণে কিন্তু প্রথমেই এই বিচারের উদ্দেশ্যই ছিল সেনাবাহিনী সংশ্লিষ্ট এই শৃঙ্খলা বাহিনীদের যেই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচারটি। এবং পরবর্তীতে আমরা সংশোধন করে কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদেরও নিয়ে এসেছি এবং সেই ধারাবাহিকতা কিন্তু কয়েক দফায় আইনটি সংশোধন হয়েছে। অতএব সেনাবাহিনীর কিংবা বিমান বাহিনী কিংবা নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীর যেই নিজস্ব আইন রয়েছে, সেই আইনগুলো হচ্ছে ডিসিপ্লিনারি যে রুলসগুলো, সেই রুলসগুলো ভাঙলে এবং সেই জন্য যেই অপরাধগুলো, সেই বিষয়গুলো আসলে দিক নির্দেশনা। কিন্তু যখনই মানবতা বিরোধী অপরাধ আসবে, যখনই তফসিলের বাইরে কোনো অপরাধ আসবে, তখন ওই তফসিল সেই আইন দিয়ে বিচার করতে হবে যে আইনে সেই তফসিলভুক্ত সেই অপরাধটি রয়েছে। এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে যেহেতু গুম একটি তফসিলভুক্ত অপরাধ, সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এটি বিচার সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আরেকটি বিষয় একটু জানতে চাই, অভিযুক্ত সামরিক কর্মকর্তারা যদি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ না করে, সেই ক্ষেত্রে তাহলে আসলে কি হতে পারে?
আসলে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর কিন্তু 22 অক্টোবর তাদের সবাইকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করার নির্দেশনা রয়েছে। তবে প্রশ্ন রয়েছে এখানে, যদি তারা না আসেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটি হবে যে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর এই অভিযোগটা আমলে নিয়েছে, অর্থাৎ কগনিজেন্স নিয়েছে ট্রাইব্যুনাল। অতএব এখন রাষ্ট্রপক্ষকে এই অভিযোগ গঠনের শুনানিটি করতে হবে এবং অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশটি যখন হবে তখন যদি দেখা যায় আনুষ্ঠানিক অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তারা সবাই আসামি হয়েছেন, সেক্ষেত্রে যারা গ্রেফতারে থাকবেন তারা তাদের আইনজীবী নিয়োগ দেবেন, আর যারা পলাতক থাকবেন তাদের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিয়ে কিন্তু আইনের পরবর্তী যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাওয়ার বিধান রয়েছে। জি, মিজান আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।